এই পিচ্ছি, তোর নিচের গেট খোলা, জয় বাংলা দেখা যাচ্ছে। কথাটা শুনে আমি তাড়াতাড়ি নিচে হাত দিয়ে দেখি, না, কিছুই তো খোলা নেই। পাশে চেয়ে দেখি তারা হাসছে। তারা বলতে বাইকের ওপর বসে আছে কয়েকজন ছেলে না মেয়ে তা ঠিক বুঝতেই পারছি না, কারণ তারা ছেলেদের মতো শার্ট প্যান্ট পরা আর মেয়েদের মতো লম্বা চুল। এখন ছেলে না মেয়ে তা তো আর বোঝা যাচ্ছে না, সম্ভবত তারা ছেলে, কারণ আজকাল তো ছেলেরা আবার মেয়েদের মতো লম্বা লম্বা চুল রাখে। তাই আর দেরি না করে তাদের সামনে গেলাম। এখনও তারা হেসেই চলেছে, তার মানে তারা আমাকে টিচ করেছে। আজ আমার ভার্সিটির প্রথম দিন, অনেক মেয়ের বন্ধুত্ব নিশ্চয় আমি পাবো। আমি আজ একাই ভার্সিটিতে আসছি, আর সেজন্য বোধ হয় আমার মতো জুনিয়রের সাথে সিনিয়ররা র্যাগিং করছে। এই যে ভাইয়ারা, আমাকে টিচ করলেন কেন? চেয়ে দেখি ব্ল্যাক কালারের টি শার্ট পরা একজন আমাকে দুটো চুম্মা দিয়েছে, যার ফলে আমার নরম তুলতুলে গালটা লাল মরিচ হয়ে গিয়েছে, আর সেই সাথে 5 আঙ্গুলের ছাপ তো ফ্রি। জি ভাইয়া, আমাকে মারলেন কেন? আবার ভাইয়া? আবারও দুটো চুম্মা দিল। এই যে ভাইয়া, আমায় মারছেন কেন? আবারও ভাইয়া ডাকছিস? এই বলে আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। এই, আমাদের দেখে তোর ভাইয়া মনে হয়? জি ভাইয়া। এই, আবারও ভাইয়া ডাকছিস? এই বলে রাগে ফায়ার হয়ে সোজা আমার কাছে এসে আমার গলা টিপে ধরল। হঠাৎ পাশ থেকে একজন মেয়ে কণ্ঠে বলে উঠল, ওই অনন্যা, ছাড় ছাড়, কি করছিস? ছেলেটা মরে যাবে তো। অনন্যা? মানে, তার মানে এরা মেয়ে? ও আল্লাহ গো, তার জন্যই তো আমায় এরকম ডোজ দিতাছে। মরলে মরুক, ভাইয়া ডাকা, তাই না? জি ভাই, থুক্কু, সরি আপু, আমি মনে করেছিলাম আপনারা ছেলে, তাই তো। এই, আমাদের কোন দিক থেকে ছেলে মনে হয়? জি ভাইয়া, না মানে, থুক্কু আপু, আমি মনে করেছিলাম আপনারা তো ছেলেদের মতো শার্ট প্যান্ট পরা, আবার মেয়েদের মতো লম্বা লম্বা চুলও আছে। তাছাড়া আজকাল ছেলেরাও তো লম্বা চুল রাখে, তাই ভাবলাম আপনারা ছেলে, তাই তো। তোর নাম কি রে? জি সরি আপু, আমার নাম তানভীর। কোন কলেজ থেকে এসেছিস? AKM রহমাতুল্লাহ কলেজ থেকে। শোন, এই ভার্সিটিতে পড়তে হলে সব সময় আমাদের সম্মান করতে হবে, আর আমাদের নির্দেশে চলতে হবে, আর তা না হলে। আর তাহলে আজকের মতো আবারও চুমু দেবেন, তাই তো? মানে? মানে কিছু না ভাইয়া। এই বলে আমি ফুরুত, মানে ভাইয়া বলে দৌড় দিয়েছি। তবে এবার ইচ্ছে করেই ভাইয়া বলছি। পিছন থেকে অনন্যা আপুর জোর গলা শুনলাম, হয়তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। তাতে কি হয়েছে, আমি তো আর শুনি নাই ওনার কথা। ক্লাসে ঢুকতেছি আর ভাবছি, আজ ভার্সিটির প্রথম দিন, বিধায় কত মেয়ে বন্ধু পামু। ভাগ্যিস এখান থেকে একটা লাইফ পার্টনার কইরা নেমু। ক্লাসের রুমের দরজার কাছে দাঁড়িয়ে দেখি সবার মুখে একটু বিষণ্ণতা। ভার্সিটির প্রথম দিন বলে কথা, হয়তো সবাই সবার সাথে ততটা মেশেনি। তাই আমি একটু মজা করে বললাম, কি গো সবাই শুনছো, আমি কি ক্লাসে ঢুকতে পারি? আমার কথা শুনে সবাই হেসে উঠল। হঠাৎ মাঝছিট থেকে একটা ছেলে বলে উঠল, হ্যাঁ গো, তুমি আসতে পারো। হুম, তো এভরিবডি, তোমরা কি সবাই জানো কি? আমি পানিতে পড়ে ভিজে গেছিলাম? কথাটা শুনে সবাই হেসে উঠল। মনে হয় ঈদের আনন্দের চেয়েও বেশি আনন্দ পেল। এবার তাহলে সবার বিষণ্ণতা কাটল। এরপর আমি গিয়ে পিছনের একটা ছিটে গিয়ে বসে পড়লাম। তারপর ক্লাসের সবার সাথে ভালো মতো পরিচয় হলাম। সবাই খুব আগ্রহ নিয়েই আমার সাথে পরিচয় হলো। বন্ধু পেলাম অনেকগুলো। তবে ভেবেছিলাম যে আমি অনেকগুলো মেয়ে বন্ধু পাবো। হ্যাঁ, তাও পেয়েছি। তবে শালা লাইফ পার্টনার একটাও পেলাম না। অতঃপর ক্লাসের সকলে একসাথে জড়ো হয়ে গল্প করতেছি। হঠাৎ আমি বললাম, আজ ভার্সিটিতে এসে একটা কাহিনী করেছি, তোমরা সবাই শুনবে? এরপর পাশ থেকে একজন বলে উঠল, আরে বন্ধু, বল না, তোর সব কথাই ভালো লাগে। ভার্সিটি গেট দিয়ে ঢোকার সময় কয়েকটা মেয়ে আমাকে টিচ করতেছিল।
আমাকে নিয়ে বেশ মজা করতেছিল, তাই আমিও দেখিয়ে দিয়েছি আমি কি জিনিস। পাশ থেকে রাব্বি আবারও বলে উঠল, কেন দোস্ত, তুই কি করছিস? ওরা ছেলেদের মতো টি শার্ট প্যান্ট পরা ছিল, তাই আমিও ভাইয়া বলে খেপিয়ে দিছি। তবে একটা মেয়ে আমাকে চুম্মা দিছে, মানে? মানে কয়েকটা থাপ্পড় দিছে। আমার কথা শুনে ক্লাসের সকলে হাসা শুরু করলো। হঠাৎ পাশ থেকে রাকিব বলল, তা মেয়েটার নাম কি শুনি, যে আমাদের এই গুলুমুলু বন্ধুটাকে থাপ্পড় মেরেছে? ওর তো খবর আছে, দেখ আমরা কি করি। কি যেন নাম বলল। ও হ্যাঁ, মনে পড়েছে, ওই মেয়েটির নাম হচ্ছে অনন্যা। আমার মুখে অনন্যা আপুর কথাটা শুনে সকলে ধুমড়ে মুচড়ে আমার কাছ থেকে চলে যেতে লাগলো। আমি তো অবাক। অতপর আমি হাত দিয়ে রাব্বিকে টেনে ধরে বললাম, এই তোরা এভাবে চলে যাচ্ছিস কেন? এই শালা আমারে ছাড়, তোর সাথে আমারও মরার ইচ্ছা নেই। মরা মানে? শালা তুই জানিস তুই কাকে টিজ করেছিস? না তো, কেন, কি হয়েছে? আব্বে হালা, অনন্য আপুকে তুই টিজ করেছিস, যাকে পুরো ভার্সিটির সকলে ভয় পায়। ও হচ্ছে একটা বিগ হাউস, আর তুই কিনা তাকেই টিজ করে এসেছিস। ও তোকে ছাড়বে না দোস্ত, দোহাই লাগি তুই আমার সাথে আসিস না। সবাই দেখি আমার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে এখন আমাকে কেউ চিনেই না, এমন ভাব ধরে আছে। অথচ কিছুক্ষণ আগে আমি ওদের কাছে হাসি বিক্রি করলাম। অনন্যার নাম শুনে যেন তাদের চোখে মুখে ভয়ের শেষ নেই। আরে শালা, তোরা সামান্য একটা মেয়েকে দেখে ভয় পাচ্ছিস কেন? আরে ও আমার কিছুই করতে পারবে না। দেখ, আমি তো কোনো ভয়ই পাচ্ছি না। তা তো আমরা দেখতেই পাচ্ছি, তুই একবার নিচে তাকিয়ে দেখ। এই সেরে ছেড়ে নিচে তাকিয়ে দেখি আমার পা থেকে সারা শরীর কাঁপছে। কিছুতেই কাঁপুনি থামাতে পারছি না। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মনে হয় সদ্য পৌষ মাসে টি শার্ট পরে হিমালয় পর্বতে দাঁড়িয়ে আছি আমি। আরে শালা, এটা হচ্ছে আমার স্টাইল। দেখ কিভাবে সারা শরীর ঝাঁকাচ্ছি, ডিজে গানের সাথে সারা শরীর নাচাচ্ছি। আমরা বেশ ভালো করেই জানি এটা তোমার স্টাইল নাকি ভয়। আব্বে, তুই এই গুলশান নীরব ভার্সিটিতে ডিজে গান কই পাইলি? শোন দোস্ত, তোকে একটা ভালো কথা বলি, তুই একটা কাজ কর, তুই ভার্সিটি থেকে পালিয়ে বের হয়ে যা, আর কোনো দিন এখানে আসিস না, কারণ অনন্যা আপু কাউকে ক্ষমা করে না। আব্বে হালা, আমি কিসের জন্য ভার্সিটি থেকে পালিয়ে যাবো? আরে আমার কলেজে গিয়ে জিজ্ঞাস যে আমি কি জিনিস। একবার প্রিন্সিপালের টাকলা মাথায় শ্যাম্পুর সাথে মরিচের গুঁড়া মেশানো পর্যন্ত রেকর্ড আছে আমার। আর আমি কিনা সামান্য পিচ্ছে একটা মেয়েকে দেখে ভয়ে পালিয়ে যাব? কথাটা আস্তে করে বললাম, আর আশেপাশে চেয়ে দেখলাম অনন্যা আপু আছে কিনা। এরপর দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। এবার ভার্সিটি থেকে বের হওয়ার পালা। তবে ভয়ে আমার সারা শরীর কাঁপছে। তখন তো ভাইয়া ডাকাই গলা টিপে ধরেছিল, আর শেষে তো আরও জোর করেই ভাইয়া ডেকে আসছি, না জানি এবার টাঙ্গে তুলে একটা আছাড়ি মারে। অতঃপর আমি এসব ভাবতে ভাবতে আস্তে আস্তে করে ভার্সিটি থেকে বের হচ্ছি। গেটের আশেপাশে তাকিয়ে দেখি কেউ আছে কিনা। না, নেই, মনে হয় তারা চলে গেছে। অতঃপর আমি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বুকে ফুঁ দিয়ে চলতে লাগলাম। ঠিক তখনই হঠাৎ কিসের সাথে যেন হোঁচট খেয়ে পড়ে গেলাম। এরপর আমি উঠে দেখি অনন্যা আপু আর তার বান্ধবীরা আমার দিকে চোখগুলো আগুনের গোলা করে তাকিয়ে আছে। এসব দেখে ভয়ে আমার চলে এসেছে। না, ভয় পেলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। ভয়ে আমার সারা শরীর 0.30 ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে। এরপর অনন্যা আপু এসে আমার কলার ধরে তার খুব কাছে নিয়ে গেল, এতটাই কাছে যে তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো বারবার আমার চোখে পড়ছে। ঠোঁট জোড়া দেখে আমার ভয় কেটে গিয়ে যেন নেশায় পরিণত হলো। আমাকে বারবার তার ঠোঁট দুটি আকর্ষণ করছে। হঠাৎ নেশার ঘোরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। ঠোঁট মিলানোর পর মনে হলো আমি এক অন্য জগতে আছি। এভাবেই কিছুক্ষণ থাকার পর অনন্যা আপু অনেক জোরাজোরি করে তার ঠোঁট দুটো আমার কাছ থেকে উদ্ধার করলো আর বলতে শুরু করলো, ইতর বদমাইশ কুত্তা বিলাই, তোর এত বড় সাহস, তুই আমার ঠোঁটে কিস করলি? এই বলে অনন্যা আপু আমার গালে একটা চুমু দিলেন। অতঃপর অনন্যা আপু আবার বলতে শুরু করলো,
ওই তোরা চল, আমরা ওকে উত্তম মধ্যম কিছু দিয়ে নিই। এরপর অনন্যা আপু ও তার বান্ধবীরা মিলে আমাকে উত্তম মাধ্যম দিতে লাগলো। এভাবে কিছুক্ষণ উত্তম মাধ্যম মার দেওয়ার পর অনন্যা আপু বলতে শুরু করলো। চল সবাই। এরপর অনন্যা আপু ও তার বান্ধবীরা চলে গেল, আর আমি অসহায়ের মতো মাটিতে পড়ে রইলাম। কিছুক্ষণ পর আমার বন্ধুরা আসলো, অতঃপর আমি ওদেরকে সব কিছু খুলে বললাম। তারপর বন্ধুদের সহায়তায় আমি আমার বাসায় চলে আসলাম আর ভাবতে লাগলাম, এটা মেয়ে নাকি গুন্ডি। না, আমি আর কখনো অনন্যা আপুর সামনে যাব না। অতঃপর নিয়মিত ভার্সিটিতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ইত্যাদি, এভাবেই আমার দিন চলতে লাগলো। তবে এই কয়দিনে আমি অনন্যা আপুর সামনে একবারও যাইনি। একদিন আমি ভার্সিটি থেকে বের হচ্ছিলাম, ঠিক সেই সময় অনন্যা আপু আমায় পেছন থেকে ডাক দিলেন। তানভীর, এই তানভীর। জি আপু, বলেন। কি রে, সেদিনের পর থেকে তোকে আর দেখি না কেন? আমি কিছু না বলে হাঁটতে শুরু করলাম। অতঃপর অনন্যা আপু আবার আমার পেছন থেকে ডাক দিল। তানভীর, এই তানভীর। আমি শোনেও না শোনার ভান করে আবারও হাঁটতে লাগলাম। এরপর অনন্যা আপু আমার হাত চেপে ধরলো আর বলতে শুরু করলো। কি রে, সেদিনের ঘটনার জন্য এখনো আমার উপর রাগ করে আছিস? আরে না, তাহলে আমার কথা না শুনে চলে যাচ্ছিলি কেন? এমনি। আচ্ছা, যাই হোক, আগামীকাল সকাল ঠিক 10টায় ভার্সিটির সামনে চলে আসিস। তোর সাথে আমার কিছু কথা আছে। সরি আপু, আগামীকাল আমার একটা কাজ আছে। কি বললি তুই? আচ্ছা ঠিক আছে, আমি দেখা করব। অতঃপর অনন্যা আপু আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। এরপর আগামীকাল আমি কলেজের সামনে যেতে দেখলাম অনন্যা আপু একটা লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি ওনার সামনে গিয়ে বলা শুরু করলাম। এখন কি বলবেন, বলুন। আসলে তানভীর, তোকে প্রথম দেখাই আমার অনেক ভালো লেগে যায়। কেন জানি না, তোকে না দেখলে আমার কিছুই ভালো লাগে না। মানে? মানে, আমি তোকে ভালোবাসি। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আমি তোকে ভালোবাসি, আর আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই যদি আমাকে ভালো না বাসিস, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। কথাটা শোনার পর ঠাস করে অনন্যার গালে থাপ্পড় বসিয়ে দিলাম। এই, এসব কথা কি কেউ বলে? তাহলে আমাকে ভালোবাস। অতঃপর অনন্যার অনেক জোরাজোরিতে আমি ওর প্রস্তাবে রাজি হয়ে যাই। অবশ্য আমিও অনন্যা আপুকে এতদিনে ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি। অতঃপর আমি পড়াশোনা শেষ করে একটা ভালো জব করি। এরপর আমার আর অনন্যার পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়ে যায়। আজ আমাদের বাসরাত। সুতরাং বাসরাতের ইতিহাসটা আপনাদের না জানলেও চলবে। অতএব আপনারা এখন যেতে পারেন। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।